সরো। একদম না। কেন এসছো? কেন আসবো না? যেখানে গিয়েছিলে সেখানেই যাও, আমাদের পাশে আসবে না। আমাদের বলতে? আমার আর আমার মিনি গন্ডারের পাশে। মিনি গন্ডারটা কার? আমার। তাহলে আমি কে? ভাড়াটিয়া। মিনি গন্ডারকে কি ভাড়া নিয়েছিস আমার থেকে? আমার বাচ্চা কেন আমি ভাড়া নিব? তাহলে ভাড়াটিয়া কেন বলছিস? কারণ আমরা তোমায় চিনি না। না চিনলে তুই মা হয়েছিস কেমনে? এমনে এমনে। আমি দিয়েছি তোকে তোর মিনি গন্ডার। সরো এখান থেকে। সরবো না। যাবি নাকি চিল্লাবো? চিল্লানোর শক্তি আছে? ফায়দা নিচ্ছিস এর? আবার তুই তো করে করছিস? 100 বার করবো, কি করবি তুই? বেশি কিছু না, শুধু এখানে মিনি গন্ডারের ছোট ভাই বোনকে এনে দেব। আলিশার পেটে হাত দিয়ে বলল আরহাম। আগে একটাকে সামলিয়ে নিজে বড় হও। আমাদের বড় করার জন্য তুই আছিস তো? হ্যাঁ, আমি তো তোদের চাকরানি। না, আমাদের রাজরানী। দূরে সরতে বলেছি। না সরলে? কিক দিব। আমার ছেলে দেখি তোকে কিক দেওয়ার ভালো ট্রেনিং দিয়েছে। আলিশা আবার চুপ করে রইল। আরহাম আবার আলিশাকে জড়িয়ে ধরলো শক্ত করে। সরি। তাই না তোর সরি? আর হবে না এমন, মাফ করে দে জান। ছাড়ো আগে। না, আগে বল সরি অ্যাকসেপ্ট করেছিস। আমার তোমাকে দরকার ছিল। আমি জানলে তোকে কোনোদিন ছেড়ে যেতাম না। মানা করেছিলাম আমি। আর হবে না এমন, তুই যেতে মানা করলে আর যাব না। আলিশা কান্না করছে। আজকের দিনে কান্না মানায়? আলিশা তাও কান্না করছে। আরহাম অবাক হয়ে তাকালো। আবার? হ্যাপি বার্থডে গন্ডার। তোর মনে আছে? কোনোদিন ভুলেছি? কিন্তু এবার এমন সিচুয়েশনে? আবার শুরু থেকেই মনে ছিল, পেইন না উঠলে ফার্স্ট উইশ আমিই করতাম। ফার্স্ট না করলে বেস্ট উইশ এবং আর লাইফের বেস্ট গিফট তুই আমাকে দিয়েছিস। কেমনে? এই যে আমাকে এমন মুহূর্তে উইশ করেছিস। আর গিফট? আমার বার্থডের দিন আমাকে দুনিয়ার সবচেয়ে সুন্দর ফিলিংসের সাথে পরিচয় করিয়েছিস। আমাকে বাবা বানিয়েছিস। এটা কোনো গিফট হলো? লাইফের বেস্ট গিফট, যেটার আর কোনো অল্টারনেটিভ নেই। খুশি হয়েছো? এতটা বেশি হয়েছে যতটা ভেবেও দেখিনি। ওকে দেখেছো? জানিস এত ছোট্ট হয়েছে। হাত দিয়ে দেখালো আরহাম। কোলে নিয়েছো? সবার আগে নিয়েছে। আমার লাগছিল যদি হাতের ফাঁক দিয়ে পড়ে যায়। আলিশা হেসে দিল এটা শুনে। কেমন হয়েছে? একদম লাল টমেটোর মতো। এত ছোট ছোট চোখ আর নাক তো আরো ছোট। বাবুরা ছোটই হয়। কিন্তু অনেক বেশি কিউট, একদম আমার মতো। তোমার মতো না, আমার মতো কিউট হবে। না, একদম আমার মতো হয়েছে। মার ছোট মা বলছিল। আমি মানি না। তুই দেখেছিস? ডেলিভারির পরে একবার দেখেছি, তবে কোলে নিতে পারিনি। করে নিলে বুঝবি, একদম আমার মতো হয়েছে। বাপ কা বেটা। ওদের কথার মাঝেই নার্স বেবিকে নিয়ে ভেতরে এলো। আমি নিব। পারবি? হুম। আরহাম আলিশাকে উঠে বসতে হেল্প করলো। নার্স আস্তে করে বাবুকে আলিশার কোলে দিল। আলিশার জন্য বিশ্বাস হচ্ছে না এই ছোট ছানাটা তার। একটু আগেই যেন তার পেটে ছিল, আর এখন কোলে। আলিশার চোখ দিয়ে পানি পড়ছে। আমার জান। বলেই বাবুর মাথায় আদরের পরশ দিল আলিশা। তাহলে আমি কি? গন্ডার। আর এটা? বাবুর দিকে ইশারা করলো আরহাম। আমাদের মিনি গন্ডার। দুজনেই একসাথে বলে হেসে উঠল। কেটে গিয়েছে দুদিন। আজ আলিশাকে ডিসচার্জ করে দেবে। এর মধ্যেই মেহরোজা আক্তার আর আরহাম আলিশার কাছের বন্ধুরা এসে গেছে বাবুকে দেখতে। আমার আর ভালো লাগছে না এখানে, কবে যাব বাসায়? আজকেই যাব মা। আরহাম ডিসচার্জ ফর্মালিটি কমপ্লিট করতে গিয়েছে। শাহিনা বাড়ি ফিরেছে। ঘরের আলো আর সবার ছোট প্রাণ আজ প্রথম বাসায় আসবে, তাই আয়োজন করতে আগে আগেই চলে গিয়েছে। আর আয়েশা থেকে গিয়েছে আলিশার কাছে। আয়েশার কোল থেকে বাবু হঠাৎ কেঁদে উঠল। তার খিদে পেয়েছে। আলিশা ওকে খাইয়ে দে, খিদে পেয়েছে ওর। উফ মা, একটু আগেই তো খাইয়েছি, এখন আবার? আয়েশা বড় বড় চোখ করে আলিশার দিকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন? ছোট্ট বাচ্চাদের একটু পর পর খাওয়াতে হয়। একটু পর খাওয়াই। আলিশা। আচ্ছা দাও। আয়েশা আলিশার কোলে বাবুকে দিতেই বাবু চোখ পিটপিট করে মায়ের দিকে তাকালো। আবার মুখ কুঁচকে ফেললো, যেন মাকে বোঝাচ্ছে তাকে এখনো খাবার কেন দেওয়া হচ্ছে না। কি এভাবে তাকাচ্ছিস কেন? বাবু মায়ের বুকে তার নাক ঘেঁষছে।
এই, তোকে 1 মাস পেটে রাখলাম আমি, আর চেহারা পেয়েছিস বাপের। তুই তো তোর বাপের চেয়ে বড় মির্জাফর। আর তুই ঘষেটে বেগম। আরহাম ক্যাবিনে প্রবেশ করতে করতে বলল, আবার শুরু হয়েছিস তোরা? আর আলিশা, তুমি বাবুকে না খেয়ে এসব কি আবল তাবল বলছো? মা, ও বোধহয় খাবে না। দেখো কেমন করে তাকিয়ে আছে। ও খাবে, মার কোলে বলে শান্ত হয়ে আছে। আচ্ছা, হেল্প করো, একা পারবো না আমি। আয়েশা যেই না হেল্প করতে যাবে তখনই তার ফোন ভেজে উঠল। নিয়াজ সাহেব কল দিয়েছেন। আরহাম তাকে বলল কল রিসিভ করতে, সে না হয় আলিশাকে হেল্প করবে। আয়েশা আরহামের কথা মতো ফোন নিয়ে কেবিনের বাইরে চলে গেল। আলিশা আরহামের দিকে ব্রুকোচকে তাকিয়ে আছে। কে? তুমি হেল্প করবে আমায়? কোনো সন্দেহ আছে? লাগবে না, মা এসে করবে। কেন? আমি করলে কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। সেটা কেন? তোমার নিয়ত খারাপ তাই। আমার নিয়ত ভালো থাকলে ছোট গন্ডার তোর কোলে থাকতো না। ছি। নাটক বন্ধ কর, আমার ছেলের খিদে পেয়েছে। নার্সকে ডাকো। কেন? আমি আছি তো। না, তোমার হেল্প নিব না। এই, বাইরে চান্স তুই কি লজ্জা পাচ্ছিস? আলিশা উত্তর করল না। আমার বাচ্চার মা হয়ে আমার থেকে লজ্জা? আরহাম হু হু করে হেসে উঠল। হ্যাঁ, যেমন ডেলিভারির পর তুমি আমার কাছে আসতে লজ্জা পাচ্ছিলে। আরহামের হাসি এটা শুনে বন্ধ হয়ে গেল। তোকে এই কথা কি বলেছে? বলেছে একজন। নিশ্চয়ই আরাফ, তাই না? ভিডিও দেখিয়েছে। এই শালাকে আমি পেয়েছি। এই, আমার ভাইকে কিছু বলবে না। তোর ভাইয়ের গোষ্ঠী উদ্ধার করবো, দাঁড়া। ওদের কথোপকথনের মাঝে বাবু আবারও কেঁদে উঠল। আলিশা, এখন বেশি হচ্ছে, ওর খিদে পেয়েছে। আলিশার আবার মায়া লাগলো। তার ছোট্ট ছানা কেমন করে কাঁদছে। তার দেখে মায়া লাগলেও থামাচ্ছে না। কে? থামা ওকে। না, কেন? দেখো ও কান্না করলে কত কিউট লাগে, একদম লাল টমেটো। আলিশার বর্ণনা শুনে আরহামও বাবুর দিকে তাকালো। হ্যাঁ তাই তো, কাঁদলে একদম লাল টমেটো লাগে। আহা, এত কিউট বাচ্চা কেমনে হয়েছে তাদের। তাদের দুজনের পর্যবেক্ষণের মাঝেই বাবু আরো চিৎকার করে কেঁদে উঠল। এবার যেন দুজনের হুঁশ ফিরল। আলিশা এবার সংকোচ না করে আরহামকে বলল হেল্প করতে। একটু লজ্জা পেলেও আলিশা সামনে দিল সব। আর আরহামও যথেষ্ট সাপোর্ট দিয়েছে আলিশাকে। বাবুর মুখে খাবার দিতেই তার কান্না থেমে গেল। মার বুকে আদরের ভঙ্গিতে মুখ কুচকে খেতে লাগলো। ছেলের কান্না থেকে শান্তরূপ দেখতেই আরহাম বাঁকা হাসি দিয়ে বলল, বাপকে বেটা ঠিকই নিজের অধিকার বুঝে নিতে জানে। আলিশা প্রথমে না বুঝলেও একটু পর আরামের এমন ডাবল মিনিং কথার অর্থ বুঝতেই লজ্জায় মুখ নামিয়ে নিল। আলিশা, খাইয়েছিস বাবুকে? আয়েশা ফোন হাতে ঢুকতে ঢুকতে বলল, ছোট মা, তুমি একটু থাকো, আমি গার্ডকে পাঠাচ্ছি সব জিনিসপত্র গাড়িতে নিতে। ঠিক আছে। আরহাম চলে গেল নিচে। বাবার সাথে কথা হয়েছে? তোর বাবা তো তস হয়েছে না নাতিকে দেখার জন্য, পারলে এক্ষুনি উড়ে উড়ে চলে আসে। কবে আসবে বাবারা? কালকের ফ্লাইট। ভাই আর নীলাপু আসবে না? আরশাদ আর নীলিমার কথা শুনতেই আয়েশার মন খারাপ হয়ে গেল। হতাশার শ্বাস ফেলে বলল, কথা হয়েছিল কাল। কি হয়েছে? নীলিমা অনেক করে আসতে চেয়েছে, তবে আরশাদ রাজি না। কারণ এখন বাবুকে দেখলে নীলিমার আরও খারাপ লাগবে। তাই বলে আসবে না? আসবে বলেছে মাস 2 পর। ততদিনে নীলিমাকে একটু সময় দিতে চাচ্ছে, যাতে রিয়েক্ট করে না বসে। আমি আজই আলিশার কাছে যাব। পাগলামি করো না নোমান, ওর ছেলে হয়েছে 2 দিন আগে। এখন এক বাচ্চার মার জন্য এসব পাগলামি করার মানে নেই। ও 10 বছর মা হলো, আমার ওকে চাই ড্যাড। তোমাকে আমি আরও সুন্দরী মেয়ে এনে দেব। আমার চাই না, আমার শুধু আলিশাকে চাই। এসব করে কেন খানদের সাথে আমার সম্পর্ক খারাপ করতে চাইছো? তারা জানলেই তো খারাপ হবে। কি বলতে চাচ্ছ? যদি আরহাম আলিশার বিয়ে আর বাচ্চার কথা মিডিয়া জেনে যায় তবে? ভুলেও এই কাজ করবে না, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। নোমান শুনেও শুনল না। শীষ বাজাতে বাজাতে চলে গেল নিজের রুমের দিকে। গাড়ি এসে দাঁড়িয়েছে খান ম্যানশনের সামনে। সামনে থেকে আরহাম নেমে পিছনের ডোর ওপেন করে দিল। আয়েশা নেমে আসলো সেখান থেকে। বাবুকে আমার কাছে দাও আলিশা। আলিশা সায় দিয়ে কোল থেকে বাবুকে আয়েশার কাছে দিয়ে দিল। আরহামের সাহায্যে
আলিশা ধীরে ধীরে গাড়ি থেকে নেমে আসলো। সামনে থেকে এক নজর দেখলো বাড়িটা। ড্রাইভার গাড়ি থেকে প্রয়োজনীয় সব জিনিস নামাচ্ছে আরহামের তদারকিতে। ছোট মা, ওকে দাও আমার কাছে। আয়েশার কোল থেকে ছেলেকে নিয়ে নিল আরহাম, আর আয়েশা আলিশার পাশে গিয়ে দাঁড়ালো। এই মিনিকন্ডার, দেখ তোর বাড়ি। ছোট বাচ্চাটা চোখ পিটপিট করে বাবার দিকে তাকাচ্ছে। মাত্রই ঘুম ভেঙেছে তার। যখন লাস্ট বাড়ি থেকে বের হয়েছিলাম তখনও জানতাম না যে নেক্সট বাচ্চার বাপ হয়ে ফিরব। সারাদিন মুখে হাত দিয়ে রাখিস কেন? নামা হাত। কত বড় বেয়াদব, বাপের কথা অমান্য করিস। কিরে, হাত নামা। উফ আরহাম, কি করছো? ও কি এসব বুঝে? তুই চুপ কর। তুই কি আমাকে মানা করার? আমার আর আমার ছেলের মাঝে কথা বলবি না। এত মাস পেটে রাখলাম আমি, এত ব্যথা সহ্য করে জন্ম দিলাম আমি, আর হয়ে গেল তোমার ছেলে। আমারই তো দেখ, চোখ মুখ সব আমার মতো। মায়ের অধিকার বেশি হয়, তাই ও আমার বেশি, তোমার কম। আরহাম এটা শুনে হো হো করে হেসে দিল। হাসছো কেন? আমি ডিএনএ না দিলে তুই মা হতে না। আমি দিয়েছি বলেই মা হতে পেরেছিস, তাই তোর চেয়ে আমার অধিকার বেশি। বেহায়া বেটা। বেহায়া বেটার বউ। আরহাম, আলিশা, বাবুকে নিয়ে এসো জলদি। ওকে এতক্ষণ ঘরের বাইরে রাখা ঠিক না। আয়েশার কথা শুনে দুজনে ঘরের দিকে পা বাড়ালো। দরজার সামনে আসতেই দেখলো পুরো বাড়ি ডেকোরেশন করা হয়েছে ব্লু থিমে। দেখি দেখি, সরো তোমরা, আমার বংশের আলো এসেছে। মেহেরুজ আক্তারের কথায় সবাই দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। দরজায় ফিতা লাগানো হয়েছে, যেটা কেটে ভিতরে প্রবেশ করবে তারা। এর মধ্যেই আরহাম খেয়াল করলো বাড়ির ভেতরে আরহাম, আদি, কাহাব, রিহান, নেহা, নিধি আর আলিশার ফ্রেন্ড দিহান এবং মিথিও রয়েছে। দেখি আমার চাঁদকে। বড় বউ, এসব দেখা দেখি পরে করতে পারবা, আগে ওদের বাড়িতে ঢুকতে দাও। জি আম্মা। ফিতা কেটে খানবাড়িতে প্রবেশ করলো আরহাম আর আলিশা। আরহামের কোলে বাবু। তারা ঢুকতেই সবাই একসাথে ফুলের বর্ষণ করলো তাদের উপর। সাথে সবাই একই সাথে বলে উঠল, ওয়েলকাম হোম বেবি। সবার এক প্রকার কারাকারি লেগে গেল বাবুকে কোলে নেবে বলে। বাবু তো দেখি পুরাই আরহাম। কই, আমার তো লাগছে না। উফ, কি আদুরে। একদম রসগোল্লা। একদম আমার মতো কিউট হয়েছে। এই বাবুকে আমার কাছে দাও। থাম সবাই, আমার ছেলে ভয় পাচ্ছে। সবাই একসাথে সুর টেনে বলল, ও হো, আমার ছেলে। তো কি পাড়ার প্রতিবেশীর ছেলে? না না, নিও আব্বাও আপনারই ছেলে। তুই চুপ থাক আর ফোনটা রাখ। সে কখন থেকে ভিডিও করে যাচ্ছিস? তোর বউ বলেছে ভিডিও করতে। আরফের কথা শুনে আরহাম আলিশার দিকে ভ্রু কুচকে তাকালো। কি এভাবে দেখছো কেন? আমি তো জাস্ট ফর মেমোরি ভিডিও করে রাখতে বলেছিলাম। সবাই বসো, আগে নাস্তা করে নাও। আগে পুতুলকে মিষ্টি মুখ করা ছোট। আয়েশা হাতে অল্প করে পায়েস এনে আলিশাকে খাইয়ে দিল। এই তো ভারী অন্যায়। আমার পায়েস কই? তোকে কেন দেব? তুই কি করেছিস? আমি না থাকলে তুমি দাদি হতে পারতে না। তোর ছাড়া ছেলে, আমি তোর মা, শরম কর। বলেই আরহামের কান মলে দিল শাইনা। আহ মা, সবার সামনে এসব কে? আরো জোরে টানো বড় মা। তুই আজকে ঘরে চল শুধু। দেখেছো বড় মা, তোমার সামনে আমাকে হুমকি দিচ্ছে। চুপ করো আলিশা। না বাবা, এদের কথা শুনতে হবে না তোমার। আমি তোমার জন্য পায়েস এনেছি। আরহামকেও পায়েস খাইয়ে দিল আয়েশা। সবাই এসো, আজ না খেয়ে কাউকে যেতে দিচ্ছি না। সবাই চলে গেল ডাইনিং টেবিলে। পরি, তুই রুমে যা, ছোট বাচ্চাকে এতক্ষণ না খাওয়াই রাখে না। আলিশা বাবুকে নিয়ে রুমে চলে গেল। গিয়ে দেখে সেখানে ওয়ালে আরহাম, আলিশা আর বাবুর ছবি ফ্রেমে বাঁধা, যেটা বাবুর হওয়ার দিন আরফ তুলেছিল। আরহাম ও আলিশার পিছু পিছু রুমে ঢুকলো। সেও আলিশার মতো অবাক, এত সব কখন করলো সবাই। সুন্দর হয়েছে না? আমি, তুমি এবং আমরা। সবাই চলে গিয়েছে প্রায় 2 ঘন্টা হবে। আরহাম, আলিশা ঘুমোচ্ছে, আর বাবু এখন তার দাদি নানির সাথে রয়েছে। মেহেরুজ আক্তারের শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, হাঁটুতে ব্যথা বেড়েছে, তাই তিনি ওষুধ নিয়ে ঘুমোচ্ছেন। আরহাম আলিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আর হঠাৎ দরজার করাঘাতে আরহামের ঘুম ভাঙল। উঠে গিয়ে দরজা খুলে দেখলো শাইনা বাবু হাতে দাঁড়িয়ে আছে, আর বাবু এখন গলা ফাটিয়ে কান্না করছে। আরহামকে ঠেলে শাইনা রুমে ঢুকে গেল। কি রে, কার না কার বাচ্চা নিয়ে এখানে কি করছে তুমি? শাইনা আরহামের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো তার দিকে। এই ছেলে ঘুমের ঘরে ভুলে গিয়েছে যে তার একটা বাচ্চাও আছে। শাইনা আরহামের সামনে গিয়ে জোরে কান টেনে ধরলো। হতচ্ছাড়া ছেলে, এটা তোর বাচ্চা।
কানের ব্যথায় আর মায়ের কথা শুনে যেন আরহামের হুঁশ ফিরল। আরামকে ছেড়ে শাহিন আলিশার কাছে গিয়ে তার বুকে বাবুকে দিয়ে দিল। আলিশার ঘুম হালকা হয়ে এসেছে। ঘুম ভাঙতেই দেখে ছোট্ট একটা হাত তার জামা ধরে বুকে মুখ গুজে আছে। পুতুল, খিদে পেয়েছে ওর, খাইয়ে দে। দিয়েছি। শাহিনা বেরিয়ে গেল রুম থেকে। বাবুকে বুকে নিয়ে আলিশা শুয়ে আছে। খালি বাবুকে আদর দিলে হবে? বাবুর বাবাকেও দিতে হবে। এত বড় দামড়া বেটাকে কেন আমি আদর দিতে যাব? এই দামলা কাকে বলছিস? তোমাকে। আমি এখনো ছোট বাচ্চা। তাহলে ও কি? বাবুকে ইশারা করে দেখলো আলিশা। তোর বাচ্চা। আমি কে? চাচুর বাচ্চা। আর হামের বাচ্চা। বল আমার বাচ্চার মা। তুই? কিছু বলার আগে বাবু হালকা নড়ে উঠল। আলিশা বুকে চাপড় দিয়ে আবারও তাকে ঘুম পাড়িয়ে দিল। আচ্ছা, ওর কি নাম রাখবে? ভাবিনি। আমি ভেবেছি। কি? আরশান। আবার বলো। আরশান মেহতাব খান। আরশান? আমাদের আরশান। সুন্দর। পছন্দ হয়েছে তোর? অনেক। আলিশা বাবুকে খাওয়াচ্ছে আর আরহাম চেয়ে চেয়ে দেখছে। আলিশার নজরে এটা পড়তেই সে ভ্রু কোচকালো। আরহাম এটা দেখে সে নিজেও ভ্রু কোচকালো। এদিকে কি দেখছো? তোকে। চোখ সরাও, অসভ্য লোক। ইস, এই চোখ যে সরে না তোমার থেকে, ললনা। ইফ ড্রেসিং করছো? করছে। বাবাকে বলে দিব। যা বল, এখনই গিয়ে বল। বাবা বাবা, তোমার ভাইয়ের ছেলে আমার দিকে খারাপ নজর দিচ্ছে। সুযোগ নিচ্ছ? না নিলে ও কি থাকতো? বাবুর দিকে ইশারা করে দেখালো। বাবাকে বলবো তুমি আমাকে জ্বালাচ্ছ। লে আমার বাপে কি পড়ি? আলিশা পাশ থেকে কুশন নিয়ে ছুঁড়ে মারল। আরহাম সেটা গায়ে লাগার আগেই ক্যাচ করে নিল। যা এখান থেকে, বজ্জাত বেটা। এটা আমার রুম, বচ্চাত বেটি। এটা আমার রুম বেশি। আসছে আমার রুম দখল করতে। এক ধাক্কা দিয়ে বের করব। তোর এত বড় সাহস আমাকে বের করবি? দাঁড়া, এক্ষুনি সবাইকে বলবো। যা বল। বড় মা। আরহাম দেখলো এই মেয়ে সত্যিই মাকে ডাকছে, তাই তাড়াতাড়ি করে আলিশার মুখ চেপে ধরল। ছাড়। আগে বল, চিল্লাবি না। আরহাম হাত সরাতেই আলিশা জোরে জোরে শ্বাস নিয়ে আরহামের পিঠে কিল বসালো। উফ, লোহার হাত। কি বললি? আমার হাত লোহার? আগে তো কাছে আসার সময় এই হাত তুলোর মতো লাগতো। সেটার বিষয় আলাদা। আর শুধু আসিস কাছে, দেখ কি করি। কি করবি? করার সময় দেখিস। দেখতে তো চাই, দেখা। আরামের ডাবল মিনিং কথা শুনে আলিশা আমারও মারতে উদ্যত হলে আরহাম হাত ধরে সে হাতে চুমু খেলো। ছুবেন না আমায়। আমার বউকে আমি ছুব, তোর কি? কথা বলবি না আমার সাথে। কেন? আমাকে সরি বল। শখ কত? বলবি কি না বল। না। ডাকবো বড় মাকে? না। বড় মা। এই থাম থাম, বলছি, বলো। আমার কুইন, আমার বাচ্চার মা, দয়া করে অথমকে ক্ষমা করুন। এরম কেন? আরহামের জানো আপনার। আরহামের এমন নাটকীয় ভঙ্গিতে আলিশার দম ফেটে হাসি আসলো। এই এত ভ্যাটকাবি না, আমার ছেলে ঘুম ভেঙে যাবে। আরামের কথা শুনে আলিশা নিজের কোলে থাকা ঘুমন্ত ছেলের দিকে তাকালো, যে এখন মায়ের বুকে নিশ্চিন্তে শুয়ে আছে। খান বাড়িতে জমজমাট অবস্থা, কেননা আজ বাবুর নাম রাখা হবে, তাই ঘরেই ছোট করে আকিকার আয়োজন করা হয়েছে। কাছের মানুষ যারা আরহাম আলিশের ব্যাপারে জানে তাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। বাবুর নাম এখনো কাউকে জানায়নি আরহাম আলিশা, বলেছে সবার জন্য সারপ্রাইজ। বাবুর বয়স এখন 7 দিন। গত 2 দিন আগেই নিয়াজ আর ইজাজ এসেছেন দেশে। এসেই নাতিকে দেখে যেন দুজনেই খুশিতে দিশেহারা। এত এত উপহার এনেছেন যে আরহামের বিশাল রুমেও গিফটের জায়গা হচ্ছিল না। আলিশার আজকাল একদমই ঘুম হয় না। বাবু সারা রাত জেগে থাকে, কোলে নিয়ে হাঁটতে হয়, না হলে কান্না করে। তাই আলিশা একটু ঘুমোলে আরহাম কোলে নিয়ে হাঁটে, আবার আরহাম ঘুমোলে আলিশা। তবে ডেলিভারির পর আলিশার মেজাজ আরো খিটখিটে হয়ে গেছে। মাঝে মধ্যে বিনা কারণে ঝগড়া করে আরহামের সাথে, তখন আরহাম চুপ করে থাকে। আবার কখনো আলিশার সাথে পাল্টা ঝগড়া করে। এভাবেই চলছে তাদের দিনকাল। বাবু মা বাবার কোল ছাড়া কারো কোলে তেমন থাকতে চায় না, কান্না করে। এদিকে আলিশার পক্ষেও সারাদিন একা হাতে বাবুকে রাখা সম্ভব না। তার সামনে A-লেভেলের ক্লাস শুরু হবে, আর আরহামেরও এক্সাম শুরু হবে, তাই তারা সময় দিতে পারবে না। এই কারণে ডাক্তারের পরামর্শে বাচ্চাকে ফর্মুলা মিল্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। কাল ডাক্তারের সাথে পরামর্শ করে বাচ্চাদের দুধ এনেছেন ইজাজ সাহেব, কিন্তু এখনো খাওয়ানো হয়নি।
আজ আকিকা হওয়াতে অনেক ব্যস্ত সবাই, তাই আলিশাও বাবুকে বুকে নিয়ে রাখতে পারছে না। একটু পর মেহমান আসা শুরু হয়ে যাবে, তাই আলিশা আয়েশার সাহায্যে বাবুর জন্য প্রথমবার ফিডার রেডি করলো। আলিশা ফিডার নিয়ে রুমে এসে দেখলো বাবু বেডে হাত পা ছুঁড়ে খেলা করছে আর আরহাম পাশে শুয়ে ফোন টিপছে। তাই আলিশা আরহামের দিকে এগিয়ে তাকে বলল, ধরো, এটা খাইয়ে দাও বাবুকে। এটা কি? চোখে দেখছো না ফিডার? এটা কি করবো এটা দিয়ে? তুমি খাবা। হোয়াট? আমি কেন ফিডার খাবো? এটা বাবুর জন্য, ওকে খাইয়ে দাও, আমি ওয়াশরুম থেকে আসছি। আলিশা দাঁতে দাঁত চেপে বলল। আলিশা যেতেই আরহাম বাবুর মুখে ফিডার ধরল, কিন্তু না, এই মিনিগন্ডার তো মুখেই দিচ্ছে না। অনেক চেষ্টা করেও খাওয়াতে পারল না সে। এখন আলিশা যদি এটা জানে, নিশ্চিত তার সাথে আবার ঝগড়া করবে। তাই আরহাম নিজেই ফিডারে মুখ দিয়ে টেস্ট করলো। যদি ভালো হয় তাহলে সে নিজেই খেয়ে নেবে। কিরে, এই ছোট গন্ডারের দুধ দেখি মজার আছে। আরহাম ছোট আরশানকে দেখিয়ে দেখিয়ে ফিডারে দুধ খেতে লাগলো আর বাবুকে বলছে, শেখ, বাপ থেকে কিছু শেখ, যে কিভাবে ফিডার খেতে হয়। পরের বার তুই না খেলে একটা মার দিব, ধানের লঙ্কার বাচ্চা। ফিডার খেতে খেতে আরহাম সামনে তাকিয়ে টাসকি খেল, কারণ সামনে আলিশা কোমরে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আলিশাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আরহাম বিষম খেল। সে আশাও করেনি আলিশা এখন বাইরে আসবে। আরামকে কাশতে দেখে আলিশা কাছে এসে ফিডার নিজের হাতে নিয়ে আবার আরহামের মুখে ধরল, সাথে পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আলিশার তো কেয়ার দেখে আরহাম পরিস্থিতি বলে ফিডার থেকে চুকচুক করে দুধ খেতে লাগলো। এক পর্যায়ে ফিডার খালি করে ছাড়লো। পাশ থেকে বাবু হাত পা ছুড়ে খেলছে, সাথে চোখ বড় বড় করে নিজের মাম্মা পাপার দিকে তাকিয়ে আছে, যেন সে কোনো খেলা দেখছে। ফিডার খালি হওয়ার পরও আলিশা আরহামের মুখ থেকে ফিডার সরাচ্ছে না দেখে আরহাম করে শব্দ করছে। তাও আলিশার কোনো হেলদোল না দেখেই নিজেই হাত দিয়ে ফিডার মুখ থেকে সরালো। মজা ছিল ফর্মুলা মিল্কটা, তুই ট্রাই করতে পারিস লিসা। কথা শেষ হওয়ার আগেই আরহামের বুলি ফুরিয়ে গেল আলিশার কটমট দৃষ্টি দেখে। আরহামের যেন হুঁশ ফিরল। লিসা, ওই মানে আমি বলছিলাম কি কি বলবি তুই, যে বাপ হয়ে দামড়া বয়সে নিজের বাচ্চার ফিডার খেয়েছিস? আরহাম চোর ভাব নিয়ে খোনা চোখ দিয়ে তাকালো আলিশার দিকে। সে জানে ধরা পড়ে গেছে, তবুও এই অকর্মা ঢেকির সামনে নিজেকে দুর্বল প্রকাশ করা যাবে না। তাই মনে মনে সাহস জোগাড় করে আবারও আলিশার দিকে তাকালো। হ্যাঁ, খেয়েছি তো, কি হয়েছে? আমার ছেলে দুধ আমি খেতেই পারি। এত বড় দামড়া বেটা হয়ে আমার 7 দিনের বাচ্চার ফিডার খেতে লজ্জা হয়নি তোর? কেন হবে লজ্জা? বাবু তো খাচ্ছিল না, তাই দুধ নষ্ট হবে ভেবে আমি খেয়ে নিয়েছি। তোর তো আমায় নিয়ে গর্ব করা উচিত যে আমি অপচয় হওয়া থেকে বাঁচিয়েছি। জানিসই তো, অপচয়কারী শয়তানের ভাই। আরহামের কথা শেষ হওয়ার আগেই দেখলো তার দিকে আলিশা উড়ন্ত ডায়াপার ছুঁড়ে মেরেছে। ডায়াপার এসে সোজা আরহামের মুখে পড়ল। এই দেখে পাশ থেকে ছোট্ট আরশান হালকা শব্দে খিলখিল করে হেসে উঠল। আরহাম মুখ থেকে ডায়াপার সরিয়ে অসহায় দৃষ্টিতে তাকালো বাচ্চার দিকে, যেন মনে মনে বলছে, এই মিনিগন্ডার আমাকে বাঁচা তো ডাইনি মার থেকে। আলিশার বজ্রকণ্ঠে সে আশাও নিভে গেল আরহামের। নে, এই ডাইপার পরেও অপচয় বাঁচা। ডায়পার তো বাবু পড়ে, তো অপচয় কিভাবে? এটা এক সাইজ বড় এনেছে, তাই বাবুর হচ্ছে না। এখন তো এটাও অপচয় হবে, এই জন্য তুই এই ডাইপার পরে অপচয় বাঁচাবি। তাই বলে ডায়পার? কেন নয়? বাচ্চা দুধ খেতে পারলে ডাইপার পরতে পারবি না কেন? পাগলামি করবি না লিসা, সামান্য ফিডারই তো খেয়েছে। এখন সামান্য ডাইপারও পরে দেখাবি আমাকে? কিরে, বসে আছিস কেন? পর ডাইপার। দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। বলেই আরহামের দিকে এগোলো আলিশা। আলিশাকে কাছে আসতে দেখে আরহাম এক লাফে বেড থেকে উঠে পালালো। এইদিকে আয় বলছি, আজকে তোকে এই ডাইপার পরিয়ে ছাড়বো আমি। এই নারী তো সাংঘাতিক ভয়ঙ্কর। কি বলছিস? কাছে এসে বল। একটা চটকানা দেবো লিসা, দূরে সর। তুই কাছে আয়, এক্ষুনি আয়। না, আমি তোকে ডাইপার পরিয়েই ছাড়বো। প্যান্ট খোল। কি বলেছি শুনতে পাসনি? প্যান্ট খোল। আরহাম ইজ্জত হারানোর ভয়ে নিজের প্যান্ট আঁকড়ে ধরল। প্যান্টের দিকে নজর দিচ্ছিস কেন, বেদক মহিলা? তুই খুলবি কি না? আমি খুলবো। অন্য কারণে খুলতে পারি তোর জন্য, তবে এই কারণে নয়। অসভ্য বেটা, এক বাচ্চার বাপ হয়েও ভালো হলি না। আলিশা ডায়াপার হাতে কাছে আসতেই আরহাম আলিশার দুহাত পিছন থেকে পেঁচিয়ে ধরল। উফ, ব্যথা পাচ্ছি আমি, হাত ছাড়। আগে তুই বল, আর ড্যাপার ড্যাপার করবি না? করবো।
আরহাম আরও মুচড়ে ধরলো আলিশার হাত। করবি? করবো না। বাইরে কাউকে ফিডারের কথা বলবি? বলবো। আরহাম এবার নিজের এক হাত দিয়ে আলিশার কাঁধের চুল সরিয়ে সেখানে মুখ ডুবালো। তার শ্বাস আলিশার ঘাড়ে উপচে পড়ছে। হঠাৎই আরহামের এমন স্পর্শে আলিশা কেঁপে কেঁপে উঠছে। কি করছো? এবার বল, কাউকে কিছু বলবি? না না। প্রমিস? আলিশা চুপ করে রইল। আরহাম এবার ঘাড়ে ভেজা চুমু দিতে আরম্ভ করলো। আরহাম প্লিজ ডোন্ট। প্রমিস কর আগে। আলিশা না পারতে প্রমিস করতে বাধ্য হলো। না করলে আরহাম এখন কি করবে তার জানা আছে। উফ, এই গন্ডার তার দুর্বলতার সুযোগ নিয়েছে। আচ্ছা এবার। আরহাম হাত ছাড়লেও আলিশাকে ছাড়লো না। তাকে ঘুরিয়ে চুলের পিছনে হাত দিয়ে আচমকা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আলিশা আরহামের শার্টের কলার আঁকড়ে ধরল। তাদের এমন আবেগময় মুহূর্তে হঠাৎ কানে এসে ঠেকল ওয়া ওয়া শব্দ। আরহাম আলিশা ছিটকে দূরে সরল একে অপরের থেকে। দুজনেই ঘন ঘন শ্বাস নিচ্ছে। বাবুটিকে তাকাতেই দেখলো সে গলা ফাটিয়ে কাঁদছে। আরহাম ধাতস্থ হয়ে বাবুকে কোলে নিল। খিদে পেয়েছে ওর, খাইয়ে দে। ওকে রাখো, আমি ফিডার বানিয়ে আনি। এখন বাইরে যাওয়ার দরকার নেই, তাছাড়াও ফিডার খেতে চায় না, তুই খাইয়ে দে। আলিশা আরহামের কোল থেকে বাবুকে নিয়ে আস্তে আস্তে ফিডিং করাতে শুরু করলো। ও খেতে খেতে তুমি শাওয়ার নিয়ে এসো, তারপর আমি যাব। আরহাম সায় দিয়ে চলে গেল শাওয়ার নিতে। আজকে কোন ধরনের ঝামেলা করবে না নোমান? চিল মম, আমি কেন ঝামেলা করব? তোমার হাবভাব আমার ভালো ঠেকছে না। উফ, ইউ আর থিঙ্কিং টু মাচ। এমন কিছুই না। তাই যেন হয়। মিসেস আহমেদ চলে যেতেই নোমান এক বিষদময় হাসি দিল। বিড়বিড় করে বলল, আজ কতদিন পর তোমায় দেখবো লাভ। ভাইজান, আজ অনেকেই আসবে। এদের মধ্যে যদি কেউ আরহাম আলিশার বিয়ের কথা লিক করে দেয়? চিন্তা করিস না তুই, আমরা তো বেশি মানুষ বলিনি, আর যারা আসবে সকলেই বিশ্বস্ত। তাও ঠিক বলেছেন। টেবিল ক্লথ চিন্তা হয়তো বাপের মন বুঝে নিত। আহমেদরাও আসবে আজ। ওদের সাথে যে ডিলটা হওয়ার কথা ছিল তা কতটুকু এগিয়েছে? আগামী সপ্তাহে সাইনিং হবে। আমি বলছি কি ভাইজান, যদি সাইনিং সেরেমনিতে আরহাম এর ব্র্যান্ডকে ইনভাইট করা হয়। থেমে যা নিয়াজ, তুই যা বলতে চাচ্ছিস তা কোনো কালেই সম্ভব নয়। কেন ভাইজান, আর কতদিন রাগ করে থাকবেন? আরহামের গানের প্রফেশনকে আমি কোনো দিন সাপোর্ট করিনি, আর করবও না। তাই এই বিষয়ে কোনো কথা শুনতে চাই না আমি। বলে উঠে চলে গেলেন ইজাজ সাহেব। নিয়াজ আর কিছু বলেনি। ভাইজানের এই রাগ হয়তো কোনোদিন যাবে না ভাবতেই দীর্ঘশ্বাস ফেললেন তিনি। ছোট দেখ তো এটা ঠিক আছে কি না। হাতে এক স্বর্ণের হার নিয়ে আয়েশাকে দেখাচ্ছেন শাইনা। এটা তো ভারী সুন্দর আপা, লেটেস্ট ডিজাইন মনে হচ্ছে, তোমার মানাবে বেশ। আরে বোকা একটা, আমার জন্য নয়, পুতুলের জন্য। আয়েশা অবাক হয়ে তাকালো শাইনার দিকে। আলিশার জন্য কেন আপা? ওর তো অনেক আছে, তাও পরে না। পড়ুক না পড়ুক সেটা পুতুলের ব্যাপার। তবে আমি অনেক শখ করে নিয়েছিলাম এটা দুবাই থেকে, আমার ছেলের বউয়ের জন্য। ভেবেছিলাম কোনো এক স্পেশাল দিনে দেব, আর আজ থেকে স্পেশাল দিন আর কি হতে পারে, তাই ভাবছি আজই দেব। দুবাই তো আরও 2 বছর আগে গিয়েছিল আপা, এখন তো আরহাম আলিশার বিয়েও হয়নি। আপা, আপনার কত শখ ছিল আরহামের বউ নিয়ে, কিন্তু সব কিছু এত হঠাৎ হলো যে কেউই কোনো ইচ্ছা পূরণ করতে পারেনি। আফসোসের সুরে বলল আয়েশা। আরে মন খারাপ করছিস কেন ছোট, সময় হলে সব হবে। আপা একটা কথা বলে ফেল। আলিশাকে মন থেকে আরহামের বউ মেনে নিয়েছো তো? সেরা অবাক হয়ে তাকালো আয়েশার দিকে। এসব কেমন কথা ছোট, নানি দাদি হয়ে গেছে আমরা, এখন এসব কথা কেন আসছে? মন থেকে বলো আপা। পুতুলকে আমি কতটা ভালোবাসি তা তুই জানিস ছোট, তাও এমন প্রশ্নের মানে কি? রাগ করো না আপা, এমনি জিজ্ঞেস করলাম। রাগ তো করে ফেলেছি, এখন? আয়েশা শাইনাকে জড়িয়ে ধরল। হেই যে, আর রাগ নেই। শাইনা হেসে উঠল। তোমাকে ভালোবাসা শেষ হইলে আমার আশাত্রে একটা কল দাও। কবে থেকে নাতিটারে দেখি না আমি। মেরাজ আক্তারের কথা শেষ হতেই তার ফোনে নীলিমার কল আসলো। খান বাড়িটা আজ যেন এক অন্যরকম রূপ নিয়েছে। রঙিন আলো, ফুলের সাজ
আর পরিপাটি আয়োজনে চারপাশে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। প্রতিটি কোণ যত্নে সাজানো, যারা অতিথিদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত। পুরো বাড়ি জুড়ে আনন্দ আর উচ্ছ্বাসের এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। ঘরোয়াভাবে কেবল কাছের মানুষদের নিয়ে আকিকা করলেও তাতে কোনো ধরনের কমতি রাখেনি খান পরিবার। সব কাজ তদারকি শেষে একে একে তৈরি হয়ে লিভিং রুমে আসছে সবাই। এখন শুধু বাকি আরহাম, আলিশা আর তাদের ছোট্ট ছানা। আরহাম আজ সাদা পাঞ্জাবি পরেছে, হাতে রোলেক্সের ঘড়ি এবং আয়নার সামনে দাঁড়িয়ে এখন পারফিউম দিচ্ছে। অ্যালিশা, হয়েছে তোর? দাঁড়াও একটু। আর কত সাজবি? এবার নিচে চল, সবাই গেস্ট এসে যাচ্ছে। এই গন্ডার চুপ কর। নিজে তো টিপটপ হয়ে বসে আছে আর আমি একটু সময় নিচ্ছি বলে কত সমস্যা তোর। আমি যাচ্ছি নিচে। একসাথে নামবো, দাঁড়াও। আমাদের ছেড়ে নামলে তোর একদিন কি আমার একদিন। বেয়াদব মহিলা, আবার তুই তো করে শুরু করেছিস। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। আরহামের বকুনি শুনতে শুনতে আলিশা এসে দাঁড়ালো সামনে। আরহাম উপর থেকে নিজ স্ক্যান করলো তাকে। আলিশার পরনে সাদা রঙের প্লেন গাউন, চোখে হালকা কাজল, চিকন আইলাইনার আর ঠোঁটে হালকা লিপস্টিক। এত কম সাজেও বড্ড স্নিগ্ধ লাগছে আলিশাকে। সে এমনিতেও ন্যাচারাল বিউটি, এর উপর এই হালকা সাজেও যেন নজর করা হুর লাগছে তাকে। ইতালিয়ান হওয়ার কারণে তার চুল জন্মগত ব্রাউন আর চোখের মনেও হালকা ব্রাউন। আলিশার লম্বা চুল যেন আরহামের দুর্বলতা। সে কোনোদিনও আলিশাকে চুল ছোট করতে দেয়নি। এ নিয়ে শতবার ঝগড়া লেগেছে তাদের মধ্যে। আলিশা কানে ঝুমকো পড়তে পড়তে আরহামকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আমাকে? আলিশার প্রশ্নে যেন আরহামের ঘোর কাটল। কিছু বললি? বলেছি কেমন লাগছে আমায়। শাকচুন্নিকে যেমন লাগে তেমন। আরহামের উত্তর শুনে আলিশা ড্রেসিং টেবিলের উপর থেকে একটা লিপস্টিক নিয়ে ছুঁড়ে মারলো তার দিকে, কিন্তু তার গায়ে লাগার আগেই দক্ষতার সাথে সরে গেল আরহাম। মারলি আমাকে, কিন্তু ক্ষতি হলো তোর নিজের। বলেই ফ্লোরে পড়ে থাকা ভাঙা লিপস্টিকের দিকে ইশারা করলো। আরহামের ইশারা খেয়ালে আসতেই আটকে উঠল আলিশা। আয় হায়, আমার এত এক্সপেন্সিভ লিপস্টিকের এই কি হাল করেছিস গন্ডার? আমি করেছি নাকি তুই করেছিস? তোর দোষে করেছি, তাই তুই আমাকে নতুন কিনে দিবি। আমি কেন কিনে দেব? তোর বাপকে বল। কথায় কথায় বাপকে টানিস কেন? কারণ তার গুণধর কন্যা কথায় কথায় আমার পকেট টেনে ধরে। তরা এখন শুধু লিপস্টিক না, বরং সব কিনে দিবি, যা আছে তাও। যে হুকুম মহারানী, এখন জলদি করে তৈরি হয়ে আমি উদ্ধার করুন। আরহামের কথা শুনে আলিশা তার সামনে এসে পিঠ করে দাঁড়ালো। কে? আলিশা পিঠ থেকে চুল সরিয়ে বলল, ফিতা বেঁধে দাও। চুল সরাতেই আরহামের চোখ পড়ল আলিশার ধবধবে সাদা পিঠে, যেখানে কাঁধের একটু নিচে একটা তীর অবস্থিত। আরহামের পেছন থেকে আলিশাকে কাঁচে টেনে পিঠে মুখ ডুবিয়ে দিল। এখন দেরি হচ্ছে না? হোক দেরি। আরহাম তার কাঁধের জামা একটু নিচে টানতেই আলিশা ধাক্কা মেরে তাকে সরিয়ে দিল। এটা কি হলো? সময় নেই এসবের, একটু পর সবাই ডাকাডাকি করবে। তা বলে এমন মুহূর্তে ধাক্কা দেবে? আরহামের কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে গেছে, তাই আলিশা আর ঘাটল না। আচ্ছা সরি, এখন ফিতা বেঁধে দাও প্লিজ। আরহাম আর টু শব্দ করেনি, চুপচাপ ফিতা বেঁধে দিয়ে ছেলের কাছে বেডে গিয়ে বসলো। আরহামের এমন কাণ্ডে আলিশা মনে মনে আওড়ালো, ইসরে, এই গন্ডার খেপেছে। তাই আর দেরি না করে ফটাফট রেডি হয়ে নিল। আলিশা রেডি হয়ে বেডে ছেলের কাছে এসে তার কপালে চুমু দিল। আমার মিনি গন্ডারকে কত কিউট লাগছে। তার এমন আদিক্ষতা দেখে আরহাম মনে মনে মুখ ভেঙালো। হ্যাঁ, আসছে আমার ছানাকে আদর করতে। এদিকে ছানার বাপ যে রাগ করে বসে আছে, তার কোনো খোঁজ খবর নেই এই মহিলার। চলো নিচে যাই, ছেলেকে কোলে নাও। ছোট্ট আরশানকে তার দাদি এসে অনেক আগেই রেডি করে দিয়েছে। তার পরনে একটা ছোট সাদা পাঞ্জাবি, দেখতে বড্ড আদরে লাগছে তাকে। ইরা সাহেব অর্ডার দিয়ে বানিয়ে এনেছেন আরহাম আরশানের জন্য একই রকমের পাঞ্জাবি। আরহাম বাবুকে আস্তে করে কোলে নিল যাতে তার ঘুম না ভেঙে যায়। নিচে এসে সবার সাথে দেখা করতে ব্যস্ত আরহাম আলিশা। আজ সবার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তাদের ছোট ছাড়া। সবার মুখে একই বুলি, বাবু দেখতে একেবারে বাপের মতো হয়েছে। এটা শুনে আরহাম অতি গর্ব সহিত বারবার আলিশার দিকে তাকাচ্ছে, যেন চোখ দিয়ে বলছে, দেখ দেখ বাপ কা বেটা। আর আলিশা প্রত্যুত্তরে মুখ ভেঙাচ্ছে। তাদের এই কাণ্ড কারখানা কারোর নজর এড়ায়নি, বরং অনেকে এনজয় করছে ব্যাপারটা।
আর মুরব্বীরা উপদেশ দিচ্ছে যাতে এখন ঝগড়া কমিয়ে বাচ্চার দিকে মনোযোগ দেয় তারা। মেয়েরা সবাই লিভিং রুমের একদিকে বসেছে আর অন্যদিকে কোরআন খতমের আয়োজন করা হয়েছে, যেখানে এখন আরহাম ছেলেকে নিয়ে বসে আছে। হুজুর বাবুর নাম জিজ্ঞেস করতেই সবাই আরহামের দিকে তাকালো। আরহাম নিজেকে ধাতস্থ করে ছেলের নাম সবার সামনে প্রথমবারের মতো উচ্চারণ করল, আরশান মেহতাব খান। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। সবার অনেক পছন্দ হয়েছে নামটা। সবার দোয়া এবং কাছের মানুষদের উপস্থিতি নিয়ে আকিকা সম্পন্ন করা হলো আরহাম আলিশার মিনি গন্ডারের। ইজাজ খান সকাল থেকে ব্যস্ত সব তদারকি করতে। মাত্রই তার পরম বন্ধু আহমেদ সাহেবের সাথে ফোনে কথা বলে রেখেছেন তিনি। ভাইজান, এখনো আহমেদরা আসেনি। কেবল কথা হয়েছে আমার সাথে। কি বললো? আজই নাকি খুলনা থেকে ফিরেছে, তাই ওদের আসতে রাত হবে জানিয়েছে। আচ্ছা, এতিমখানায় ঠিকঠাক মতো খাবার আর বাকি সব পৌঁছেছে? জি ভাইজান, আজিজকে দায়িত্বে রেখেছিলাম তদারকি করার জন্য। ও জানালো সব জায়গায় সবকিছু ঠিকঠাক মতো পৌঁছে দেওয়া হয়েছে আর বাকিগুলো রাতের মধ্যে পৌঁছে যাবে। বেশ, তাহলে আমার একমাত্র নাতির আকিকাতে যেন কোনো কিছুর কোনো কমতি না থাকে, তার খেয়াল রেখো নিয়াজ। চিন্তা করবেন না ভাইজান, সবকিছু ঠিকভাবেই হবে। খানবাড়ি, সন্ধ্যা 6টা। আরহাম নিজেদের ফ্রেন্ডদের সাথে পুল সাইডে আড্ডা দিচ্ছে। মেহরোজ আক্তার আকিকার কার্যক্রম শেষ হতেই নিজের ঘরে গিয়ে আরাম করছেন। বয়স হয়েছে তার, এখন এমন জমজমাট আয়োজনে বেশিক্ষণ থাকতে স্বস্তিবোধ করেন না তিনি। শাহিন আর আয়েশা অতিথি আপ্যায়নে ব্যস্ত, আর ওনাদের স্বামীরা আজকের মতো দিনেও কাজ নিয়ে ব্যস্ত। এই নিয়ে দুজনের আফসোসের সীমা নেই। এবং আলিশা এখন নিজের ঘরে আছে এবং একটু পরপর ব্রুকোচকে তাকাচ্ছে ছোট্ট আরশানের দিকে। আলিশা বেডে আজ সহায় শুয়ে আছে আর আরশান নিজের মাম্মার দিকে পিটপিট করে চেয়ে আছে। এই, তুই এত ছোট কেন? পুরাই একটা রসগোল্লা। বলেই ফটাফট কয়েকটা চুমু খেলো ছেলের গালে। কিন্তু আরশানের যেন মায়ের এই আদর পছন্দ হয়নি, তাই মুখটা কুচকে কেমন করে যেন মার দিকে তাকালো। ছেলের এমন রিয়াকশন দেখে আলিশা তো অবাক, তাই ছেলের গালে আঙুল দিয়ে হালকা করে টোকা দিয়ে বলল, এই বড় গন্ডারের বাচ্চা ছোট গন্ডারও দেখি আমাকে লুক দেয়। গালের টোকা যেন আরশানের ইগোতে লাগলো, তাই ওয়া ওয়া করে কেঁদে উঠল। আলিশা ছেলের কান্না থামানোর বদলে বরং ছেলের দিকে আরো ঝুঁকে তার কান্নারত চেহারা পর্যবেক্ষণ করতে ব্যস্ত। কান্না করলে তো দেখি গন্ডারের বাচ্চার মুখ লাল টমেটো হয়ে যায়। হায়, এত কিউট বাচ্চা কি সত্যি আমার পেট থেকে হয়েছে? আর এই পর্যবেক্ষণের সমাপ্তি ঘটলো মাথায় জোরে একটা টোকা পড়াতে। কি পড়লো আমার? মায়ের পড়েছে, মায়ের। আরো দেব? আরহামের কর্কশ শব্দে আলিশার ধ্যান হয়নি। আলিশার নজর আরহামের দিকে পড়তেই সে দেখতে পেল আরহাম হাতে স্টিলের স্কেল নিয়ে দাঁড়িয়ে আছে। আলিশা মনে মনে ঢোকিলে আরহামকে প্রশ্ন করবে, আমাকে মেরেছ কেন? প্রশ্ন শেষ হতে না হতেই স্কেলের বাড়ি এসে তার পিঠে পড়ল। গন্ডারের ঘরের বড় গন্ডার, আমাকে মারছিস কেন? আবার দেব মায়ের? আগে কি করেছি সেটা বল। আমার বাচ্চাটা কান্না করছে আর তুই কান্না না থামিয়ে ওর দিকে তাকিয়েছিস। এবার মারের কারণটা বোধ হয় আলিশার খেয়ালে আসলো, তাই সে সাথে সাথে ছেলের দিকে তাকালো, যে এখন কান্না থামিয়ে মুখে আঙুল পুড়ে পিটপিট করে মা বাবার দিকে তাকিয়ে আছে। কান্না করছে না তো, দেখো। আলিশার কথায় আরহাম এবার ছেলের দিকে তাকালো। আসলেই তো ছেলেটা আর কাঁদছে না, কিন্তু সে যখন রুমে এসেছিল তখন তো গলা ফাটিয়ে ওয়া ওয়া করছিল। শুধু শুধু মেরেছো কেন আমাকে? শুধু শুধু মারিনি, ও কান্না করছিল, কিন্তু তোকে মারতে দেখি কান্না থামিয়ে দিয়েছে। তুমি কেমনে জানো আমাকে মারতে দেখে কান্না থামিয়েছে? দেখ কেমন পিটপিট করে চেয়ে আছে। এবার থেকে ও কান্না করলে তা থামানোর জন্য তোকে মারতে হবে। তাই আমার হাতে বেশি বেশি মার খেয়ে নিজেকে প্রস্তুত কর। তো বড় সাহস, আমাকে মারবি তুই আর আমি চেয়ে চেয়ে দেখবো? তো কি করবি? দাঁড়া, দেখাচ্ছি। বলেই আরামের চুল টেনে ধরল আলিশা। আরামও কি কম যায়, সেও আলিশার চুল টেনে ধরল। ছাড় আমার চুল, বেয়াদব মহিলা। না, তুই আগে ছাড়। না, তুই আগে। আরাম আরো জোরে টেনে ধরল চুল। তুই ছাড়বি নাকি আমি জায়গা বরাবর লাথি দিয়ে তোর ভবিষ্যৎ অন্ধকার করব? আমার ভবিষ্যৎ অন্ধকার হলে তোরই লস, আর নিজের লস পাগলে বোঝে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ঠিক তখনই দুজনের কানে এসে ঠেকল বিগত 7 দিন থেকে শোনা সেই চিরাচরিত ওয়া ওয়া শব্দ।
ছেলের কান্না কানে আসতেই একে অপরকে ছেড়ে দিল আরহাম আলিশা। আলিশা গিয়ে ছেলেকে কোলে নিয়ে শান্ত করলো। আরহাম তা দেখে মনে মনে বলল, এই আন্ডা দেখে আমরা ঝগড়া করলে কান্না থামে আবার করে। রাত 9টা। সব ছোটরা ছাদে বসে আড্ডা দিচ্ছে আর বড়রা নিচে রেস্ট নিচ্ছে। শাইনার রুমে ছোট আরশান ঘুমিয়ে আছে। ছাদে সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল, যার সমাপ্তি হলো আরাফের আবদারে। আরাফের আবদারটা হলো এমন, আরহামকে সবার সামনে আলিশার জন্য গান গাইতে হবে। কিন্তু আরহাম তো সহজে মানার মতো ছেলে না, সে গাইবে না এমন ধানি লঙ্কার জন্য গান, যে কিনা একটু আগেও তার নামে নিজের শাশুড়ি তথা আরহামের মাকে নালিশ জানিয়েছে। তবে শেষে সবার আবদারে গান গাইতে রাজি হয়ে এসেছে। রিয়ার নিচ থেকে গিটার এনে মাত্রই আরহামের হাতে দিল। সবাই গোল হয়ে বসে আছে আর আরহাম সবার মাঝে বসে গিটার হাতে গানের সুর তুলছে। গানের পুরোটা সময় আরহাম আলিশার দিকে চেয়ে গিয়েছে আর আলিশাও গালে হাত দিয়ে এক দৃষ্টিতে চেয়েছিল আরহামের দিকে। এ যেন চোখে চোখে কত না বলা কথা। গানের শেষে সবাই একসাথে হাততালি দিয়ে উঠল এবং আলিশাও। মানতেই হবে আমার গন্ডারটা অকর্মার হলেও গানটা ভালোই গায়। আলিশার এমন কথায় সবাই একসাথে হেসে উঠল আর আরহাম চোখ পাকিয়ে শাসাচ্ছে আলিশাকে, যেন চোখে চোখে বলছে, আজ তুই খালি ঘরে আয়। তাদের মজা দুষ্টুমির মাঝে নিচ থেকে গার্ড এসে জানালো আরহাম আলিশাকে ইজাজ খান নিচে ডাকছে, কারণ আহমেদ ফ্যামিলি এসে পড়েছে।